এখন আমরা শিখব পাস্ট টেন্স। শোন, পাস্ট মানে হচ্ছে অতীত, আর টেন্স অর্থ হলো কাল। এই পাস্ট টেন্স কাকে বলে? যে আমি বললাম আমি ভাত খেয়েছিলাম, মানে আমি খেয়েও ছিলাম আর এখন আমার পেটেও কিছু নাই। আমি চিঠিটি লিখেছিলাম, আমি বইটি পড়েছিলাম, রহিম ফুটবল খেলেছিল, আমি গত ঈদে বাড়ি গিয়েছিলাম, আপনি আমার ক্লাসটি দেখেছিলেন অনেক আগে, 10 বছর আগে দেখেছিলেন। এরকম মানে অতীতকালে কোনো একটা কাজ হয়ে গিয়েছে, মানে সে কাজের এখন আর কোনো অস্তিত্ব নেই। মনে করেন যে হয়ে গেছে, যে 10 বছর আগে আমি কক্সবাজার গিয়েছিলাম, 5 দিন আগে আমি পরীক্ষা দিয়েছিলাম, মানে সে কাজটা আর ফিরে আসবে না, পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে। যে 1971 সালে যুদ্ধ হয়েছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে। এরকম যখন কোনো একটা কাজ সংগঠিত হয়ে যাবে এবং তার আর ফল এখন নেই, অবশিষ্ট নেই, সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো পাস্ট টেন্স। আমরা জানি, একটু আগে আমি ক্লাসের শুরুতে দেখিয়েছিলাম প্রত্যেকটা টেন্স একই রকম, 4 প্রকার: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এখন কি করব? আমরা আগে পাস্ট টেন্সের একটা জাস্ট উদাহরণ দেখব। যেমন আমি বললাম যে আমি ফুটবল খেলেছিলাম। আমি আসলে এই উদাহরণটা বারবার দিই কারণ বুঝতে অনেক সুবিধা হয়। তাই যখন আমরা আসলে অনেক কিছু বুঝে ফেলবো তখন আমরা অনেক অ্যাডভান্স এক্সাম্পল দিব। কারণ দেখুন, টেন্সে কিন্তু খেয়াল করেছেন একটা ব্যাপার আছে যে ভার্বের ফর্মগুলো চেঞ্জ করতে হয়। তো দেখা গেল অনেক সময় কঠিন কঠিন ভার্ব নিয়ে আসলাম, তখন ওইগুলোর ফর্ম আপনারা বুঝতে পারলেন না। এই জন্য আমরা সবসময় সহজ সহজ ভার্ব দিয়ে করব, যে ফর্মটা চেঞ্জ করতে যাতে সুবিধা হয়। আমি ফুটবল খেলেছিলাম, খেলেছিলাম। দেখুন, এই যে আমরা যখন পাস্ট টেন্স বলবো, সাধারণত বাক্যের সব মানে ক্রিয়ার শেষে মানে যে ভার্বটা থাকবে তার সাথে ল, লে, লাম থাকবে। এরকম ল থাকবে, লে থাকবে, লাম থাকবে, এরকম থাকবে। যেমন আমি খেলেছিলাম, সে খেলেছিল, তুমি, আমরা খেলেছিলাম, আমি গান করেছিলাম, তুমি সাঁতার কেটেছিলে, আমি রান্না করেছিলাম, তুমি খেয়েছিলে, এরকম আমরা বলতে পারি। এখন আমি কি বলবো? আই। সাধারণত ফার্স্ট টেন্স আমি যেহেতু বোঝাচ্ছি তার জন্য আমি বললাম যে আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম। এখানে দেখুন আমি কিন্তু প্লেড দিয়েছি, এটা হলো ভার্বের V2 ফর্ম। কারণ প্রেজেন্ট ফর্মে হয় প্লে, পাস্ট ফর্মে হয় প্লেড এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে হয় প্লেড। এখন আমরা এটা সাধারণত পাস্ট টেন্সে হয় সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। দেখুন, আমরা যখন পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটে করেছিলাম তখন কিন্তু আমাদের সব কিছু ঠিক ছিল, শুধু এখানে ভার্বের বেস ফর্ম ছিল। এই সব কিছু টেন্স মানে কিন্তু এই ভার্ব নিয়ে খেলা করা আসলে। তো আমরা এটা কিন্তু বুঝতে পারলাম। এখন আমরা কি করব? আমরা পাস্ট ইনডিফিনিটটা শিখব। পাস্ট ইনডেফিনিট টেন্স। এইটা কেমন? যে একদম পাস্ট টেন্সের মতো, মানে অতীতকালে কোনো একটা কাজ সংগঠিত হয়ে গিয়েছে, মানে শেষ হয়ে গেছে। এইটার ভার্বের শেষে ললে লাম থাকবে এবং স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের একদম বরাবর V2 অবজেক্ট। এইটা হবে স্ট্রাকচার। এবং ক্রিয়া, বাংলা ক্রিয়ার শেষে ললে লাম থাকবে এরকম। আমি একটা উদাহরণ দিলাম যে আমি ভাত রান্না করেছিলাম।
করেছিলাম, দেখুন এই যে লাম আছে এবং আমি ভাত রান্না করেছিলাম মানে অতীতে হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে সাবজেক্ট নেব আই। এখন আমি ভার্বের ভি টু ফর্ম বসাবো। রান্না করেছিলাম হচ্ছে কুক। আমি আগেরবার এটা দেখিয়েছিলাম কিন্তু এখন আবার দেখাচ্ছি। কুকড, কুকড, V1, V2, V3। এখন আমাকে পাস্টের সময় সব সময় খেয়াল রাখতে হবে ভার্বের V2 ফর্ম হবে। তাহলে রান্না করেছিলাম কুকড, রান্না করেছিলাম কি রান্না করেছিলাম ভাত, রাইস। এখন আমরা পাস্ট প্রেজেন্টের সময় বলছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভার্ব শেষে এস বাই এস যোগ হয়, কিন্তু ওটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, বাকি আর সব ক্ষেত্রে একই রকম হবে। যেমন আমি যদি বলতাম যে সে সে ভাত রান্না করেছিল, রান্না করেছিল, দেখুন এখানে কিন্তু হতো যে হি কুকড রাইস, এখানে কিন্তু কুকস টুকস এরকম কিছু হয়নি। তার মানে একটা জিনিস খেয়াল রাখবেন যে পাস্ট ইনডিফিনিট একদম বরাবর সাবজেক্টের পরে ভার্বের ভি টু অবজেক্ট। এখন এটা তো আছে অ্যাফার্মেটিভ বাক্য, অ্যাফার্মেটিভ বাক্য। এখন আমরা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য। এখন আমি এটাকে নেগেটিভ কিভাবে করব অথবা এটাকে আমি ইন্ট্রোগেটিভ কিভাবে করব? আমরা জানি, আমরা এতক্ষণ আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন, শিখে আসছিলাম যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি কিছু থাকে তাহলে আমরা সেটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে আমাদের ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। এখন এখানে তো কিছু নেই, প্রেজেন্ট ইনডিফিনিটের মতো। আমি একটা কথা বলেছিলাম যে ডু ভার্ব ডু অথবা ডাজ অথবা ডিড, এই তিনটা ভার্বকে আমরা নিয়ে আসবো যখন আমরা দেখব কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই, তখন আমরা এই ডু ভার্বকে নিয়ে আসবো। তো আমি বলছিলাম ডু এবং ডাজ এরা বসে প্রেজেন্টের ক্ষেত্রে এবং ডিড বসে পাস্টের ক্ষেত্রে। তাহলে আমি এখন কি করব? আমি এখন এই যে অক্সিলারি ভার্বকে আমি যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে আমি এখানে একটা ডিড নিয়ে আসবো। এই ডিড মানে হচ্ছে ওই যে আমি ওই ডু ডাজ এর ডিডটাকে আমি নিয়ে এসেছি। এই যে ডু ডাজ এবং ডিড কোথায় বসবে এই বিষয় নিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়, কিন্তু এটা অনেক সহজ বিষয়, এই জন্য অনেক সময় আমরা বলতে মানে এটাকে স্কিপ রেখে যাই। তো আমি কিন্তু এই পয়েন্টটা খুব গুরুত্বের সাথে আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। তাহলে হবে কি ডিড আই, এখন আমি কি করব? যখন আমি প্রশ্নবোধক করব তখন কিন্তু আমার এখানে জাস্ট বেস ফর্মটা হয়ে যাবে। মানে যখন আমি পাস্ট ইনডিফিনিটকে আমি যখন ইন্ট্রোগেটিভ করব তখন হবে সাবজেক্ট প্লাস এই যে ডিড হবে প্রথমে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখন কিন্তু ভার্বের মেইন ফর্ম মানে বেস ফর্ম এখানে V1টা বসবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, প্লাস এক্সটেনশন মানে বাকি যদি কিছু থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেক সময় এই ডিডটা বুঝতে পারলেও কিন্তু এখানে এই কুকটাকে রেখে দিই, মানে ভার্বের V3 ফর্মটা রেখে দিই, কিন্তু এটা হচ্ছে রিডান্ডেন্সি প্রবলেম মানে দ্বিরুক্তি। আমি যেহেতু ডিড পাস্ট সাইন একটা বসিয়েই দিয়েছি, তো আমি সেহেতু আবার কুকড ফার্স্ট সাইনটা বসানোর আমার কোনো দরকার নেই। আমি যখনই এখানে ডিড নিয়ে আসবো তখনই আমার এখানে হয়ে যাবে কুক, ভার্বের বেস ফর্মটা হয়ে যাবে। ট্রাস্ট মি, ম্যাক্সিমাম আমরা এখানেই কিন্তু ভুলটা করি, এই জন্য এই জায়গাটা খুব গুরুত্ব সহকারে দেখবেন। আশা করছি আপনার আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে সে কি ভাত রান্না করেছিল, লাস্টে তো কোশ্চেন মার্ক হবে। দেখুন সে কি ভাত রান্না করেছিল, তো এখানে যেহেতু কোনো ভার্ব নেই এই জন্য আমরা এখানে নিয়ে আসবো ডিড। আমি প্রেজেন্ট টেন্সের সময় বলেছিলাম যে হি শি ইট এদের আগে ডাজ হয়,
কিন্তু পাস্ট টেন্সের সময় এরকম কিছু না, এই ডিড সব জায়গায় একই রকম বুঝবে, মানে থার্ড পারসন সিঙ্গুলার হলেও ডিড হবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল সব জায়গায় কিন্তু ডিড হবে। এখন কি হবে, ডিড হি এখানে কিন্তু আর কুক থাকবে না, কুক হয়ে যাবে, যেহেতু এইটা আমরা ফার্স্ট ফর্ম বসিয়েছি, V2 ফর্ম বসিয়েছি, এখানে আমরা বেস ফর্ম বসাবো এবং লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবেন। ডিড হি কুক রাইস, সে কি ভাত রান্না করেছিল। এখন আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই, জাস্ট আমি কি করব, এই যে আমি আগেকবার বলছিলাম যে অ্যাম, ইজার, শ্যাল, উইল, অজয়ার এদের সাথে একটা নট নিয়ে আসতে হবে। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে এরকম কিছু নিয়ে ডু ভার্ব নিয়ে আসতে হয়, তাহলে আমরা ডু ভার্বের সাথে একটা আমরা নট লাগিয়ে দেব। এরকম হবে যে আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, না বোধক করতে চাই, তো আমাদের এরকম করতে হবে, না বোধক যদি আমরা করতে চাই তো আমাদের এরকম দিতে হবে যে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন। মানে এরকম হবে যে আমি ভাত রান্না করেছিলাম না, তখন এরকম হবে আই ডিড নট কুক রাইস। আমি ভাত রান্না করিনি। এখন আমি এই নেগেটিভটাকে ইন্ট্রোগেটিভ যদি করতে চাই, খালি আমি এই ডিডটাকে এই পাশে নিয়ে আসবো, নট এখানে থেকে যাবে। সে ভাত রান্না করেছিল না, তখন কি হবে, এখানে জাস্ট ডিড আর এখানে নট হবে। এর শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট। তো আমরা যেহেতু লিখে লিখে করছি, এই জন্য আমি এখানে কোনো শর্ট ফর্ম ইউজ করলাম না। আপনারা এখন প্রথমে ফুল ফর্মে শিখুন, যখন আপনি এ বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনি আস্তে আস্তে করে আপনি এই শর্ট ফর্মও ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা খুব সুন্দরভাবে পাস্ট ইনডিফিনিটটা শিখে ফেললাম। এখন আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, বাংলায় কাজটি চলিত, মানে চলিত, চলবে। আর পাস্ট মানে হচ্ছে অতীত, অতীত। তাহলে এরকম একটা অর্থ আসবে, মানে এরকম একটা সংজ্ঞা হবে, অতীতকালে কোনো একটা কাজ চলতেছিল, যে আমি গতকাল খেলতেছিলাম, আমি রহিমা গতকাল রান্না করতেছিল, আমি ভাত খাচ্ছিলাম, আমি ঘুমোচ্ছিলাম, আমি মার্কেটে যাচ্ছিলাম, আমি বিদেশ থেকে আসছিলাম, এরকম মানে অতীতে কোনো একটা কাজ চলতেছিল, বাক্যের শেষে তেসি তেসো, আর সেটা অতীতে। অতীতে আমরা এরকম সময় বলি না যে গতকাল এরকম সময় আমি নাস্তা করতেছিলাম, গতকাল এরকম। তারপর কোনো জায়গায় যদি আমরা বেড়াতে যাই, তখন আমরা এসে কিন্তু এসে সুন্দর স্মৃতিগুলো মনে রাখি এবং বলি যে গতকাল এরকম সময় আমরা হাসছিলাম, খেলছিলাম, কথা বলছিলাম, এরকম অনেক কথা বলি। মানে অতীতে কোনো একটা কাজ চলতে থাকবে, চলতেছিল এরকম বোঝাবে, তখন সেটাকে পাস্ট কন্টিনিউয়াস বলবে। এবং কন্টিনিউয়াসের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের এই যে একেবারে বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, মানে বাকি অংশ। দেখুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় এম ইজ আর এনেছিলাম এবং পাস্টের সময় আমরা অজয়ার নিয়ে আসতেছি, এবং ভার্বের সব সময় আইএনজি হয় ভার্বের বেস ফর্মের সাথে, মানে প্রেজেন্ট ফর্মের সাথে। এখন আমি একটা স্ট্রাকচার, আমি এখন একটা বাংলা বাক্য লিখছি যে আমি ভাত রান্না করছিলামও বলা যায়। আমি ভাত রান্না
করিতেছিলাম। এখন আমি কি বলবো, আমাকে অজয়ের ব্যবহারটা আগে শিখতে হবে। দেখুন, আই ওয়াজ, হি শি ইট। আমি একটু সহজভাবে বলি যে উই, দে এবং ইউ, এদের পরে অয়ার হয়। অয়ার হচ্ছে প্লুরাল, আর বাকি সব ক্ষেত্রে অজ হয়। অজ হচ্ছে সিঙ্গুলার। এখন দেখুন, আই যেহেতু আমি, আই, অজ হবে যেহেতু আমি এটা সিঙ্গুলার, অজ হবে। ভার্বের সাথে আইএনজি হবে। রান্না করতেছিলাম, তা কুক মানে হচ্ছে রান্না করা, কুকের সাথে আইএনজি যোগ হবে। আই ওয়াজ কুকিং, আমি রান্না করতেছিলাম। কি রান্না করতেছিলাম? ভাত, রাইস। আমি ভাত রান্না করতেছিলাম। আই ওয়াজ কুকিং রাইস, আমি ভাত রান্না করছিলাম। নিপা, বাংলায় লিখে দিই আগে, নিপা বই পড়িতেছিল। তাহলে আমি লিখলাম নিপা। আমি বলছি উই, দে এবং ইউ ছাড়া বাকি সব ক্ষেত্রে অজ বসবে। তাহলে নিপা বাকি সবের মধ্যে পড়ে, তাহলে অজ বসবে। নিপা ওয়াজ, পড়িতেছিল আমরা জানি রিড, রিডের সাথে আইএনজি হবে। নিপা ওয়াজ রিডিং, কি পড়ছিল? আ বুক, একটা বই পড়ছিল। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি আমি বলতাম যে আমরা ফুটবল খেলিতেছিলাম, এরকম যদি আমি দিতাম, তখন আমি কি লিখতাম? উই। আমার এখন কিন্তু ওয়ার নিতে হতো। ওয়ার, উই ওয়ার খেলিতেছিলাম, প্লেইং, কি খেলতেছিলাম? ফুটবল। এখানে কিন্তু আমার ওয়ার হতো। তারা সাঁতার কাটতেছিল, তখন হতো কি? দে ওয়ার সুইমিং, তারা সাঁতার কাটতেছিল। দে আর সুইমিং, তারা ঘুমাচ্ছিল। দে ওয়ার স্লিপিং, তারা খাচ্ছিল। দে ওয়ার ইটিং। আর যদি বলতাম যে সে খাচ্ছিল, তখন হতো হি ওয়াজ ইটিং। এখন আমরা কি করব? আমরা এখন এইগুলোকে যদি প্রশ্নবোধক করতে চাই, তাহলে শুধু অজ এবং ওয়ারের সাথে একটা নট লাগাবো, বাকি সব সেম থেকে যাবে। যেমন আমি এরকম ভাবে বললাম যে আমি ভাত রান্না করতেছিলাম না, আই ওয়াজ নট কুকিং রাইস। নিপা বই পড়তেছিল না, নিপা ওয়াজ নট। আমরা ফুটবল খেলতেছিলাম না, উই ওয়ার নট। এখন আমি যদি এটাকে ইন্ট্রোগেটিভ করতে চাইতাম, তাহলে কি করতাম? আমি জাস্ট তখন ইন্ট্রোগেটিভ করার সময় আমি জাস্ট এই ওয়াজ ওয়ারকে সাবজেক্টের আগে নিয়ে আসতাম। আমি তাহলে কি করতাম? যে আমি রান্না করতেছিলাম, আমি কি রান্না করতেছিলাম, এই ওয়াজটা আমার এই আগে চলে আসতো। ওয়াজ আই কুকিং রাইস। নিপা কি বই পড়তেছিল, তখন এই ওয়াজটা এই আগে চলে আসতো। ওয়াজ নিপা রিডিং আ বুক, লাস্টে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। আমরা কি ফুটবল খেলতেছিলাম, তখন এখানে আমার ওয়ারটা আগে চলে আসতো। ওয়ার উই প্লেইং ফুটবল। আশা করছি খুব সুন্দরভাবে পাস্ট কন্টিনিউয়াসটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াসটা খুব সুন্দরভাবে শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা পাস্ট পারফেক্টটা শিখব। পাস্ট পারফেক্ট, আমরা জানি পারফেক্ট মানে হচ্ছে V3,
ভার্বের V3 ফর্ম। আর পারফেক্ট মানে সংগঠিত হয়ে গেছে, আর অতীত মানে তো আমরা জানি পাস্ট মানে অতীত, মানে যা অতীতে হয়ে গেছে। তা পাস্ট পারফেক্টের সংজ্ঞাটা আসলে কেমন হয়, যে অতীতকালে একটা কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে এরকম হবে। অনেক সময় পাস্ট পারফেক্টে দুটো কাজ একসাথে শুরু হয়, যেরকম এরকম যে আমি কাজটি করেছিলাম তুমি আসার আগে। তার মানে কি, তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম, মানে দুইটি কাজ একসাথে শুরু হয়েছিল, দুইটি কাজও শেষও হয়ে গেছে, পারফেক্ট শেষ হয়ে গেছে, কিন্তু একটা কাজ আগে শেষ হয়ে গেছে। আমরা যখন দুটো কাজ করি সাধারণত একটা কাজ আগে শেষ হয়, একটা কাজ পরে শেষ হয়। তো দুটো কাজ একসাথে আমরা শুরু করেছিলাম, শেষও হয়ে গেছে, পারফেক্ট শেষ হয়ে গেছে, কিন্তু একটা কাজ আগে শেষ হয়ে গেছে। এরকম একটা কাজ যদি আগে শেষ হয়ে যায় তাহলে যে কাজটা আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে শেষ হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। যেটা আগে শেষ হবে, যেটা আগে শেষ হবে সেটি পাস্ট পারফেক্ট। পারফেক্ট যেটি পরে শেষ হবে সেটি পাস্ট সিম্পল বা ইনডেফিনিট, একদম সাধারণ সাবজেক্ট V2 অবজেক্ট ইনডেফিনিট ডেফিনিট। এখন আমরা এটার আগে স্ট্রাকচারটা লিখি। কেমন হবে এটার স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাড। পারফেক্টের সব জায়গায় হ্যাড হবে, হ্যাভ হ্যাজের সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড। পারফেক্টে হ্যাড বসবে সকল ক্ষেত্রে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সকল ক্ষেত্রে হ্যাড বসবে, হ্যাড অবশ্যই বসবে। তো এটা মনে রাখবেন যে হ্যাড প্লাস V3, এবং এই হ্যাডের পরে V3 ফর্ম বসবে, ভার্বের V3 ফর্ম বসবে, প্লাস যদি আমরা বাকি কিছু যদি নিই এক্সটেনশন। ওই যে যদি দুইটা কাজ একসাথে আসে তাহলে ফার্স্ট ইনডেফিনিট হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখুন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, I had done the work before you came. বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে, আমরা জানি আফটার মানে পরে। এখন দেখুন আমি বলছি কি I had done the work, আমি কাজটি শেষ করেছি, before you came, তুমি আসার আগে। সবসময় মনে রাখবেন বিফোর মানে আগে, বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, মানে পারফেক্ট, সেটা যে কোনো পারফেক্ট হতে পারে, মানে ফিউচার পারফেক্টও হতে পারে, পারফেক্ট। আর বিফোরের পরে হয় পাস্ট ইনডেফিনিট, এবং আফটার মানে পরে, আফটারের পরে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা কিন্তু মনে রাখবেন, এই যে বিফোর এবং আফটার অনেক সময় আমাদের মাথার মধ্যে গোলায় যায়, কিন্তু আমরা যদি বিফোর আর আফটারটা মানে খেয়াল করি আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। বিফোর মানে আগে, বিফোরের আগে হবে পারফেক্ট, আফটার মানে পরে, আফটারের পরে হবে পারফেক্ট। এখন দেখুন I had done the work before you came, তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম। আমি কাজটি আগে করেছিলাম নাকি তুমি আগে এসেছিলে? তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম, তার মানে আমার কাজটা আগে হয়ে গিয়েছিল, মানে তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম, তাহলে আমার কাজটি আগে হয়েছিল। তাহলে আমার এই যে স্ট্রাকচার অনুযায়ী আমার পারফেক্টটা হবে যে I had done the work, এই ডান হচ্ছে V3 the work অবজেক্ট, এবং বিফোর দিব যেহেতু আগে, I হচ্ছে সাবজেক্ট আর came হচ্ছে V2, আমার আর কিছু নেই এজন্য আমি কিছু দিইনি। এটা হচ্ছে পাস্ট
ইনডিফিনিট, ইনডিফিনিট, এটাকে সিম্পলও বলা যায়। আশা করছি বুঝতে পেরেছেন। আমি বলতে পারি যে আমি ভাত খাওয়ার আগে I had eaten rice. আমি ভাত খাওয়ার আগে before you slept. Slept মানে স্লিপের V2 ফর্ম, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। I had eaten rice. আমি ভাত খেয়েছিলাম before you slept. তুমি ঘুম পড়ার আগে, তুমি ঘুম পড়ার আগে আমি ভাত খেয়েছিলাম। দেখুন, আমি ভাত খেয়েছিলাম নাকি তুমি ঘুম পড়েছিলে, কোনটা? দুটোই কিন্তু অতীত হয়ে গিয়েছে। তো তুমি ঘুম পড়ার আগে আমার খাওয়া কাজটা হয়ে গেছে, এই জন্য আমি ভাত খেয়েছিলাম, I had eaten rice. আমি ভাত খেয়েছিলাম before you slept. তুমি ঘুমানোর আগে, sleep এর V2 ফর্ম slept, slept। এখন দেখুন, আমরা কিন্তু পাস্ট পারফেক্টটা বুঝতে পারলাম। এখন এই পাস্ট পারফেক্টকে যদি আমি ইন্ট্রোগেটিভ করতে চাই, তাহলে আমি কি করব? এই হ্যাড এর সাথে জাস্ট একটা নট বসিয়ে দিব, যে I had not, আমরা শুধু এই পাশের ফর্মটাকে ইন্ট্রোগেটিভ করব বা নেগেটিভ করব। I had not হবে I had not done the work before you came. I had not eaten rice before you slept. আর যদি আমরা এটাকে ইন্ট্রোগেটিভ করতে চাই, তাহলে আমাদের এই হ্যাডটা জাস্ট আগে চলে আসবে, হ্যাডটা জাস্ট আগে চলে আসবে। Had I eaten rice before you slept, এবং লাস্টে কোশ্চেন মার্ক হয়ে যাবে। তাহলে আমরা পাস্ট পারফেক্ট ভালোভাবে বুঝতে পারলাম। সাধারণত আমাদের এরকম ভাবে আসে, আবার কখনো কখনো শুধু এই ফর্মটা আসে, হ্যাড প্লাস V3। এটা খেয়াল করুন, এটা ভালোভাবে খেয়াল করবেন। আর যদি আমি আফটার দিয়ে একটু শিখাই দিই, আফটার যদি আসতো তাহলে কিরম হতো? ইউ খেম আফটার I had done the work, মানে তুমি এসেছিলে পরে আমি কি করেছিলাম? কাজটি করেছিলাম, এরকম ভাবে হতো। You came after I had done the work. দেখুন, আগে তুমি এসেছিলে, পরে আমি খেয়েছিলাম, তোমার আসার পরে আমি খেয়েছিলাম, এরকম ভাবে হতো। আফটারের পরে হয় পারফেক্ট। ঠিক আছে, এটা একটু খেয়াল করে রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা শিখব, পারফেক্টের পাস্টের লাস্ট পার্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, পাস্ট মানে অতীত, পারফেক্ট মানে অবশ্যই এখানে পাস্ট যেহেতু আছে হ্যাড হবে প্লাস V3 হবে। কন্টিনিউয়াস মানে অবশ্যই ভার্বের ভিয়নের সাথে আইএনজি হবে না, এরকম কিছু একটা হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা আসলে কিরকম? যে অতীতে দুইটা কাজ শুরু হয়েছিল, শুরু হয়ে একটা কাজ আগে চলতেছিল, এরকম বোঝাবে। যেমন স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভিপ অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এই যে পারফেক্টটাকে যদি আমি বাদ দিই, এটা ফার্স্ট কন্টিনিউয়াসের মতো অর্থ দিবে। যেরকম আমরা আগের উদাহরণের মতো, আমি একটা উদাহরণ দিই, যেমন আমি
2 ঘন্টা ধরে পড়িতেছিলাম। এরকম ভাবে আমি দিতে পারি, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছিলাম, 2 ঘন্টা ধরে পড়তেছিলাম। তো আই হ্যাড, এই বিন ওই যে সেই পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতো যে বিন হ্যাভ হ্যাড এর পরে সাধারণত ভার্বের V3 ফর্ম বসায়, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী V3 ফর্মও হবে আবার আইএনজি হবে, এই জন্য আমরা বিন এনেছি, মানে বি ভার্বের V3 ফর্ম এনেছি, তারপর আমরা ভার্বের সাথে আইএনজি দিছি। তাহলে আমি লিখব আই হ্যাড বিন, পড়তেছিলাম, তাহলে রিডিং আমি আই হ্যাড বিন রিডিং, আমি পড়তেছিলাম ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়তেছিলাম। আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, মানে অতীতে আমি একটা সার্টেন সময় ধরে কাজটা করছিলাম। আবার এরকম ভাবেও বলতে পারতেন যে আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়তেছিলাম, এরকম। মানে পারফেক্ট কন্টিনিউয়াস আর মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রায় সেম, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা সময় নিয়ে একটা কন্ডিশন থাকে। আমি এখানে কি দিতে পারি, যে সে গতকাল থেকে ঘুমাচ্ছিল। তো আমি কি লিখতাম, হি হ্যাড বিন, ঘুমাচ্ছিল স্লিপিং, সিন্স গতকাল থেকে, গতকাল ইয়েস্টারডে, এরকম ভাবে আমরা করব। এখন পাস্ট পারফেক্টে আমরা ইন্ট্রোগেটিভ কিভাবে করব, জাস্ট এই হ্যাডটাকে আমরা সামনে নিয়ে আসব, লাস্টে কোশ্চেন মার্ক বসিয়ে দিব ইন্ট্রোগেটিভ যদি করতে হয়। নেগেটিভ করলে আমরা কি করব, হ্যাডের মাঝখানে আমরা নট বসাবো, বিন পরে থাকবে। যেমন আই হ্যাড নট বিন রিডিং ফর 2 আওয়ার্স, আই হ্যাড নট বিন নট হতো। এখন আমরা যদি এটাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে চাইতাম, নটের জায়গায় থাকতো, শুধু হ্যাডটা এইভাবে চলে আসতো, মানে এরকম ভাবে হতো, হ্যাড আই নট বিন রিডিং ফর 2 আওয়ার্স। আশা করছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব ফিউচার টেন্স। এখন আমরা জানি ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, আর টেন্স অর্থ তো কাল, তাহলে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। আমরা জানি যে কাজটা এখনো ঘটেনি ভবিষ্যতে ঘটবে, এরকম কিছুকে আমরা বলি ফিউচার। যেমন আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি মার্কেটে যাব, সে বই পড়বে, মা বাবা ঘুরতে যাবে, মা ভাত রান্না করবে, মানে সাধারণত ক্রিয়ার শেষে বটা থাকে, যে আমি যাব, তুমি যাবা, সে আসবে, সব কিছু ব এরকম থাকে। তো এই প্রেজেন্ট টেন্সকে অন্যান্য টেন্সের মতো 4 ভাগে ভাগ করা হয়। আমরা প্রথমে সেই 4 ভাগটা একটু দেখি। 1 নম্বরে ইনডেফিনিট, 2 নম্বর কন্টিনিউয়াস, 3 নম্বর পারফেক্ট, 4 নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি
যে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে, এখনো যা হয়নি। তো আমরা এখন ফিউচার ইনডিফিনিটটা আগে শিখব, তারপরে কন্টিনিউয়াসটা কিভাবে হবে, পারফেক্টটা কিভাবে হবে এবং পারফেক্ট কন্টিনিউয়াসটা কিভাবে হবে আমরা আস্তে আস্তে সংজ্ঞা, স্ট্রাকচার, উদাহরণ সহকারে আমরা জানবো ইনশাল্লাহ। তাহলে প্রথম ইনডিফিনিট দিয়ে শুরু করি। ফিউচার ইনডিফিনিট। ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিটটা কি আসলে? একেবারে বরাবর, মানে ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ ঘটবে মানে হবে, এটাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন, বাকি কিছু যদি থাকে। এখন আমরা স্ট্রাকচারটা জেনে নিলাম, এবার আমরা একটা বাংলায় উদাহরণ লিখি। আমি রান্না করি, রান্না করব, করব। এখন দেখুন, আমি রান্না করব, তো সাবজেক্ট আমি, আই বসালাম। এখন শ্যাল এবং উইলের যে কোনো একটা আসবে। তো আমরা জানি যে আই এবং উই এই দুইটার সাথে শ্যাল বসে, আর বাকি সব ক্ষেত্রে উইল বসবে। তবে মডার্ন গ্রামার অনুসারে শ্যালের ব্যবহারটা নেই। এখন আপনি আই উই সহ অন্যান্য সকল ক্ষেত্রে আপনি অবশ্যই উইলটা ইউজ করতে পারবেন। যেমন আপনি আই উইলও বলতে পারবেন, ইউ উইলও বলতে পারবেন, কিন্তু সাধারণত আই এবং উইয়ের পরে শ্যাল ব্যবহার করা হয়। তো আমরা সেই হিসাব করে এখানে আমি শ্যাল দিব, কোনো সমস্যা হবে না। আই শ্যাল, এরপর ভার্বের V1টা বসবে। তা ভার্ব কি? রান্না। তো রান্না আমি কি, কুক মানে হচ্ছে রান্না করা। আই শ্যাল কুক, আমি রান্না করব। আমি যদি বলি নিপা ঘুমাবে, ঘুমাবে, কাজটা দেখেন, এখানে আমি রান্না করব ব ছিল, নিপা ঘুমাবে ব। এখন নিপা, নিপা সাবজেক্ট, নিপা বসালাম। শ্যাল এবং উইল, তো আমরা আই এবং উইটাকে বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে আমরা উইল নিব। তাহলে উইল দিলাম নিপা উইল। এরপরে আমাদের ভার্বের বেস ফর্মটা বসবে। তো ঘুমাবে, ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ। তাহলে কি এসে দাঁড়ায়? নিপা উইল স্লিপ, নিপা ঘুমাবে। এরপরে আমরা আর একটা উদাহরণ দিতে পারি, আমি ফুটবল খেলবো। এটা আমি এখানে লিখি, আমি ফুটবল খেলবো, খেলবো। সবসময় মনে রাখবেন যে ফিউচারে ব, বে, বো এরকম লাস্টে ভার্বের শেষে এরকম সাউন্ড থাকবে। তো আমি আই শ্যাল উইলের মধ্যে থেকে আমি শ্যাল নিলাম। খেলা ইংরেজি কি? আমরা জানি প্লে। আই শ্যাল প্লে, কি খেলবো? ফুটবল, ফুটবল। তারপরে আমরা বলতে পারি যে তারা স্কুলে যাবে, তারা স্কুলে যাবে। দেখুন এই যে বে আছে, তাহলে কি হবে? তারা হচ্ছে দে, দে মানে তারা আমরা জানি। শ্যাল উইলের মধ্যে থেকে উইল বসবে,
দে উইল, এখন যাবে ভার্ব গো, আর কোন দিকে বোঝালে টু স্কুল। আই উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। দেখুন প্রত্যেকটা ভার্বে আমরা কিন্তু ব, বে, বো এরকম কিছু লক্ষ্য করলাম। তাহলে এটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট, একদম সাধারণ ভবিষ্যৎকালে ঘটবে। এখন আমরা তো জানি যে আই শ্যাল কুক, আমি রান্না করব। নিপা উইল স্লিপ, নিপা ঘুমাবে। আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। এটা তো সাধারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা সাথে সাথে এটা থেকে ইন্ট্রোগেটিভ তথা প্রশ্নবোধক, নেগেটিভ তথা নাবোধকও সাথে সাথে শিখে যাব। তাহলে দেখুন, আমি যদি এটাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে চাই প্রথমত, তো আমাকে কি করতে হবে? শুধু এই শ্যাল বা উইলটাকে সামনে নিয়ে আসতে হবে, সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে, এবং লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। আমি রান্না করব, আই শ্যাল কুক, আমি কি রান্না করব, তখন এই শ্যালটা জাস্ট এই সাবজেক্টের আগে চলে আসবে। শ্যাল আই কুক, আমি কি রান্না করব, নিপা ঘুমাবে, জাস্ট এই উইলটা আগে চলে আসবে। এরকম হবে যে উইল নিপা স্লিপ, নিপা কি ঘুমাবে। এখানে আমরা কি লিখব? জাস্ট এই শ্যালটা আয়ের আগে চলে আসবে। এরকম হবে যে শ্যাল আই প্লে ফুটবল, অবশ্যই লাস্টে কোশ্চেন মার্ক হবে, মানে আমি কি ফুটবল খেলবো, তারা স্কুলে যাবে। এইখানে আমি উইলটাকে জাস্ট দের আগে নিয়ে আসবো। উইল দে গো টু স্কুল, তারা কি স্কুলে যাবে। তাহলে দেখলেন কত সুন্দরভাবে, মানে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যে এই যে শ্যাল, উইল এরা থাকবে, এদেরকে জাস্ট সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা, যে এখানে ভি অন কেন বসেছিল, কারণ আমরা জানি শ্যাল, উইল এরা হচ্ছে মডেল ভার্ব, আর প্রত্যেকটা মডেল ভার্বের পরে কিন্তু ভার্বের ভি অনটা বসে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। আমরা জানি ক্যান, খুড, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, ওট টু, এম টু, ইজ টু, আর টু এরা কিন্তু সব মডেল অক্সিলারিজ। আর এই মডেল ভার্বের পরে কিন্তু একেবারে মানে একদম কনফার্ম যে ভার্বের ভি অন বসবে। সেই ক্ষেত্রে এখানে শ্যাল, উইলের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম তথা ভি অনটা বসেছে। এখন আমরা শিখব যে আমি তো এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ করাও শিখতে পারলাম, ইন্ট্রোগেটিভ তথা প্রশ্নবোধকও শিখতে পারলাম। আমাকে এখন যদি বাক্যটাকে নেগেটিভ করতে বলে বা না বোধক করতে বলে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি শুধু এই শ্যাল এবং উইলের সাথে জাস্ট একটা নট লাগিয়ে দেব। মানে এরকম, আমি রান্না করব, আমি সেই ক্ষেত্রে শুধু এখানে এইটা বলবো যে আই উইল নট কুক, আমি রান্না করব না। নিপা ঘুমাবে, আমি শুধু সেখানে লিখব যে নিপা উইল নট স্লিপ, নিপা ঘুমাবে না। আমি এখানে এই শ্যালের সাথে শুধু নট বসিয়ে দেব। আই শ্যাল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। এখানে আমি দে উইলের পরে জাস্ট নট লাগিয়ে দেব। দে উইল নট গো টু স্কুল, তারা স্কুলে যাবে না। তাহলে আমি কিন্তু নেগেটিভটাও সাথে সাথে শিখে গেলাম। খুবই সুন্দর, সহজ। একসাথে যদি শিখে যান তাহলে মনেও থাকবে এবং আপনার শেখাটাও পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেক সময় আমরা পরীক্ষার সময় দেখা যায় এরকম হয় যে নেগেটিভ থেকে আবার ইন্ট্রোগেটিভ করতে হয়, তখন কোনো ব্যাপার না, শুধু এই শ্যাল এবং উইলটা সাবজেক্টের আগে চলে আসবে। ইন্ট্রোগেটিভের সময় আমরা যেরকম করছি সেরকম, শুধু নটটা নটের জায়গায় বসে যাবে, মানে এরকম হবে। যেমন আমি এখানে এই উদাহরণটা দিলাম, নিপা উইল নট স্লিপ, নিপা ঘুমাবে না। নিপা কি ঘুমাবে না, তখন জাস্ট এই উইলটা সামনে চলে আসবে। উইল নিপা নট স্লিপ, এই নটটা নিয়ে আসবেন না, উইলটা নিয়ে আসবেন। উইল নিপা নট স্লিপ, লাস্টে কোশ্চেন মার্ক। নিপা কি ঘুমাবে না। আমরা কিন্তু এরকম অনেক সময় নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি,
অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ করি, তাই আমরা একসাথে সুন্দরভাবে এখানে শিখে নিলাম। মোটামুটি ফিউচার ইনডিফিনিটের আর কিছু জানার নেই। এখন আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস আমরা জানি ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আর কন্টিনিউয়াস মানে কিন্তু V1 এর সাথে আইএনজি, বাংলায় কাজটি সবসময় চলবে, চলিত বা চলবে। এটা কিন্তু আমরা যারা প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট এবং পাস্টের ক্লাস করেছি আমরা অবশ্যই এতদিন শিখে গিয়েছি যে কন্টিনিউয়াস হলে ভার্বের মেইন ভার্বের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, এটা একেবারে কমন যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে। কাজটি চলতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আসলে বাংলা সংজ্ঞাটা এরকম হবে যে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে। আমরা জানি ভবিষ্যৎ মানে সেটা এখনো হয়নি, সামনে ঘটবে। তো সামনে কোনো একটি কাজ চলতে থাকবে মানে তখন চলমান থাকবে। যেমন আমি ভাত খেতে থাকবো, তুমি স্কুলে যেতে থাকবে, রহিম ফুটবল খেলতে থাকবে, নিপা ভাত রান্না করতে থাকবে, আমি ঘুমোতে থাকবো, আমি তারপরে আমরা বলতে পারি যে বাবা বাজারে যেতে থাকবে, মা কাপড় চোপড় ধৌত করতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এরকম। এখন এই ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, এদের সাথে একটা বি থাকবে, প্লাস মেইন ভার্বের V1 এর সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, বাকি যদি কিছু থাকে। এখন দেখুন, যখন ফিউচার ছিল ইনডেফিনিট তখন কিন্তু শ্যাল এবং উইল ছিল। এখানে কিন্তু আমরা একটা অতিরিক্ত বি নিয়ে এসেছি। কন্টিনিউয়াসের সময় একটা অতিরিক্ত বি হবে। অতিরিক্ত বিটা কেন হবে? কারণ এটা জাস্ট মুখস্থ করলে মনে থাকে না অনেক সময়। বি আমি যে একটু আগেই বলছিলাম যে শ্যাল উইল, ক্যান খুড, মে মাইট, এরা মডেল ভার্ব। মডেল ভার্বের নিয়ম অনুসারে তারা তাদের পরে ভার্বের সাথে ভি অন ফর্মটা নেয়, কিন্তু আমাদের এখানে বলছে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তো মডেল ভার্বের পরে তো আমরা ভার্বের সাথে আইএনজি দিতে পারবো না, আমাদের তো ভার্বের ভি অন নিতে হবে। এই জন্য বি একদম বি মানে হওয়া, বিটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হচ্ছে অজয়ার, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন। তো সেই জন্য আমরা শ্যাল উইলের পরে প্রেজেন্ট ফর্ম বিটা নিয়েছি। বিটা কিন্তু কোনো জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেনি, বিটা কিন্তু এই জন্য হয়। এই যে ছোট্ট একটা নিয়ম অনেক সময় কিন্তু আমরা না বুঝে মুখস্থ করে ফেলি, কিন্তু এই বিটা কিন্তু এভাবেই এসেছে। এখন আমি বাংলা একটি উদাহরণ লিখব। আমি বললাম আমি ঘুমাতে থাকবো, দেখুন আমি ঘুমোতে থাকবো মানে আমি তখন ঘুমাতে থাকবো, আমার ঘুমটা চলতে থাকবে। তারপরে আমি আরো কিছু উদাহরণ দিয়ে আগে ট্রান্সলেশনটা লিখে নিই। আমি ঘুমোতে থাকবো, দেখুন আমাকে প্রথম সাবজেক্ট নিতে হবে স্ট্রাকচার অনুযায়ী। আমি সাবজেক্ট নিলাম, তো আমার এখানে সাবজেক্ট আই দিলাম। আর আমরা একটু আগেই শিখে আসছি শ্যাল এবং উইল কোথায় বসে, আই এবং ইউ ফার্স্ট পারসন, এদের সাথে শ্যাল বসে। বাকি সকল মানে সেকেন্ড এবং থার্ড পারসন সব ক্ষেত্রে উইল বসে। তবে আপনি উইলটাও নিতে পারবেন, মডার্ন গ্রামার অনুসারে উইল সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো আমি লিখলাম আই শ্যাল, এবং শ্যাল এবং উইলের সাথে কিন্তু একটা বি থাকবে। এরপরে আমার মানে ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তা আমরা এখানে আমি ঘুমোতে থাকবো, তা ঘুমানো ইংরেজি, ঘুমানো ভার্বটার ইংরেজি হচ্ছে স্লিপ। তাহলে স্লিপ হচ্ছে মেইন ভার্ব মানে ভার্বের বেস ফর্ম, তার সাথে আমার একটা আইএনজি যোগ করে দিতে হবে, স্লিপিং।
I'll be sleeping. I'll be sleeping. আমি ঘুমাতে থাকব। এখন আমি যদি বলতাম আমি চা তৈরি করতে থাকব, চা তৈরি করতে থাকব, বয় করে ব দেয়া যাবে, আবার ব দেয়া যাবে। তো আমি প্রথমে আমি সাবজেক্ট আই নিলাম, নিয়ম অনুসারে শ্যাল অথবা উইল বি হলো, তারপরে আমি ভার্বের সাথে তৈরি করা, আমরা জানি মেক মানে হচ্ছে তৈরি করা, তো মেকের সাথে আইএনজি হবে, কারণ আমরা জানি যে মেইন ফর্মের সাথে আমরা জানি মেক, মেড, মেড, তো মেকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তো সেই মেকের সাথে হচ্ছে আইএনজি হবে। মেকিং কি, চা, টি। আর আই শ্যাল বি মেকিং টি, আমি চা তৈরি করতে থাকবো। আর এটা হবে আই শ্যাল বি স্লিপিং, আমি ঘুমাতে থাকবো। যদি আমি বলি রহিম ফুটবল খেলতে থাকবে, ওর খেলা কাজটা তখন চলতে থাকবে, তাহলে আমরা সাবজেক্ট নিব রহিম, রহিমের সাথে আমরা উইল বি নিব, কারণ আমরা জানি আই উই ছাড়া বাকি সব জায়গায় উইল হবে। উইল বি, রহিম উইল বি। এরপরে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি নেব বেস ফর্মের সাথে, তা খেলতে থাকা, খেলা ইংরেজি হলো প্লে, প্লের সাথে আইএনজি হবে। বাকি আছে ফুটবল, তাহলে রহিম উইল বি প্লেইং ফুটবল, রহিম ফুটবল খেলতে থাকবে, মানে রহিমের খেলাটা তখন চলতে থাকবে। এরপরে আমি দিতে পারি যে নিপা রান্না করতে থাকবে, নিপা রান্না করতে থাকবে, নিপার রান্না কাজটা তখন চলতে থাকবে। তাহলে আমি প্রথমে সাবজেক্ট নিপা নিয়েছি, শ্যাল উইল অনুযায়ী আমাকে এখানে উইল নিতে হবে, উইল বি। উইল কেন নিয়েছি, ওই যে আই এবং উই বাদে বাকি সকল ক্ষেত্রে উইল বুঝবে। এরপরে রান্না করা ইংরেজি হচ্ছে কুক, সেই কুকের সাথে আইএনজি যোগ হবে। নিপা উইল বি কুকিং, নিপা রান্না করতে থাকবে, নিপা ভাত রান্না করতে থাকবে, নিপা উইল বি কুকিং রাইস, নিপা ভাত রান্না করতে থাকবে। সব এক্সাম্পলগুলো অলমোস্ট এরকম ভাবে লিখতে হবে, তাই আমি আর বেশি এক্সাম্পল দিচ্ছি না। আমি এখন এই এক্সাম্পলগুলো থেকে প্রশ্ন তথা ইন্ট্রোগেটিভ, না বোধক তথা নেগেটিভ করার সিস্টেমটাও সাথে সাথে শিখিয়ে দিচ্ছি। আমি ঘুমোতে থাকবো, আই শ্যাল বি স্লিপিং, এটা কিন্তু একদম একটা অ্যাফার্মেটিভ বা একটা হ্যাবোধক বাক্য। একে যদি আমি নেগেটিভ করতে চাই, শুধু এই শ্যাল এবং উইলের পরে এইখানে একটা নট বসাতে হবে, বি এবং শ্যালের মাঝখানে। অনেকে আছে আমরা হয়তো মানে বোঝার ভুলে শ্যাল এবং বি এর পরে দিই, কিন্তু না, শ্যাল এবং বি এর মাঝখানে দিতে হবে, এরকম হবে। আই শ্যাল নট বি স্লিপিং, আমি ঘুমাতে থাকবো না, আমি চা তৈরি করতে থাকবো না, তখন এটা হবে আই শ্যাল নট বি মেকিং টি, আমি চা তৈরি করতে থাকবো না। রহিম ফুটবল খেলতে থাকবে না, রহিম উইল নট বি প্লেইং ফুটবল। নিপা রান্না করতে থাকবে না, তখন নিপা উইল নট বি কুকিং। তাহলে কিন্তু জাস্ট শ্যাল এবং উইলের পরেই আমরা নটটা বসিয়ে অ্যাফার্মেটিভ থেকে সুন্দরভাবে নেগেটিভ তৈরি করে ফেলবো। এরপর আমরা কি করব, আমরা এটা থেকে ইন্ট্রোগেটিভ তথা প্রশ্নবোধক করা শিখব। আমি যখন প্রশ্ন করব তখন আমাকে শুধু এই শ্যাল এবং উইলটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। মনে করুন এই নটটা এখানে নাই,
এই শ্যাল এবং উইল জাস্ট এইটুকু সাবজেক্টের আগে চলে আসবে, বি কিন্তু বির জায়গায় বসে যাবে, কারণ এইখানে বিটা কিন্তু অক্সিলারি নয়, এখানে অক্সিলারি হচ্ছে শ্যাল এবং উইল, এরা কিন্তু হেল্প করার জন্য এসেছে। তো শ্যাল উইলটা জাস্ট সাবজেক্টের আগে চলে আসবে, যেমন এম ইজ এরা চলে এসেছিল, হ্যাভ হ্যাজ চলে এসেছিল, অজ আর চলে এসেছিল, তেমনভাবে বি বির জায়গায় থাকবে কিন্তু শ্যাল উইল আগে চলে আসবে। সেক্ষেত্রে এরকম হবে, শ্যাল আই বি স্লিপিং, আমি কি ঘুমোতে থাকবো, আমি কি চা তৈরি করতে থাকবো, সেক্ষেত্রে এই শ্যালটা জাস্ট আগে চলে আসবে। শ্যাল আই বি মেকিং টি, তখন কিন্তু অবশ্যই লাস্টে ইন্ট্রোগেটিভ মার্ক তথা প্রশ্নবোধক চিহ্ন আপনাকে দিতে হবে। তারপরে রহিম ফুটবল খেলতে থাকবে, জাস্ট এই উইলটা সামনে চলে আসবে, এরকম হবে উইল রহিম বি প্লেইং ফুটবল, রহিম কি ফুটবল খেলতে থাকবে। এরপরে নিপা রান্না করতে থাকবে, উইলটা জাস্ট সামনে চলে আসবে, উইল নিপা বি কুকিং, নিপা কি রান্না করতে থাকবে। তাহলে কিন্তু প্রশ্নবোধকটা হয়ে গেল, আমরা খুব সুন্দরভাবে সহজে শিখে ফেললাম। অনেক সময় নেগেটিভ ইন্ট্রোগেটিভ হয়, মানে না বোধক একটা বাক্যকেও আমাদেরকে প্রশ্নবোধক করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে জাস্ট এই যে মনে করুন যেরকম আছে তেমনই থাকবে, শুধু এখানে একটা নট বসে যাবে, আর এই নটটা কিন্তু আয়ের পরে থাকবে, যেমন এরকম হবে, শ্যাল আই নট বি মেকিং টি, শ্যাল আই নট, দেখুন এই যে এখানে যে আমরা নট বসিয়েছিলাম নেগেটিভ করার জন্য, শ্যাল উইলটা জাস্ট আগে চলে আসবে, নট নটের জায়গায় থেকে যাবে, তারপরে বি বসবে। শ্যাল আই নট বি মেকিং টি, আমি কি চা করতে থাকবো না, এরকম জাস্ট হবে। শুধু আমরা শ্যালটাকে আগে নিয়ে আসবো প্রশ্নবোধকের সিস্টেমে, আর নটটা নটের জায়গায় থেকে যাবে, যেমনভাবে আমরা নেগেটিভ করেছিলাম সেইখানে নটটা বসে যাবে, জাস্ট শ্যাল এবং উইলটা আগে চলে আসবে সাবজেক্টের আগে। আশা করছি ফিউচার কন্টিনিউয়াসও আমরা খুব সুন্দরভাবে বুঝে ফেলছি। এবার আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা শিখব ফিউচার পারফেক্ট। পারফেক্ট মানে কাজটা কিন্তু সংঘটিত হয়ে যাবে, মানে অলমোস্ট ডান, সম্পূর্ণ হয়ে যাবে। আর পারফেক্টে, প্রত্যেক পারফেক্টে একটা কমন বিষয় আছে, কমন বিষয়টা হচ্ছে পারফেক্ট মানে কিন্তু ভার্বের V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা জানি প্রেজেন্ট ফর্মকে বলা হয়, মানে কনজুগেশন অফ যে ভার্ব, কনজুগেশন অফ ভার্বের যে প্রথম ফর্ম তাকে প্রেজেন্ট ফর্ম বা V1 বলা হয়, পাস্ট ফর্ম বা V2 বলা হয়, পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 বলা হয়। সেই জন্য পারফেক্টে কিন্তু সবসময় ওই 3 নম্বর ফর্মটা বসে, মানে ভার্বের V3 ফর্মটা বসে, যেমন ইট, এইট, ইটেন, ইটেনটা বসবে। পারফেক্টে সবসময় এই নিয়মটা, কন্টিনিউয়াসে সবসময় মেইন ভার্বের সাথে আইএনজি হবে। এই দুইটা জিনিস সবসময় মনে রাখলে বুঝতে অনেক সুবিধা হবে। আর ফিউচার মানে তো আমরা জানি ভবিষ্যৎ। এখন ফিউচার পারফেক্টটা কি আসলে, এই সংজ্ঞাটাও অনেক সময় আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। মানে ভবিষ্যৎকালে কোনো সময়ে কোনো একটি কাজ শুরু হয়ে শেষ হয়ে যাবে, অনেক সময় এখানে দুটো কাজও হয়ে থাকে, দুটো কাজ শুরু হবে ভবিষ্যতে এবং শেষও হয়ে যাবে। যে কাজটা আগে শেষ হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার পারফেক্ট, আর যে কাজটা পরে শেষ হবে সেটাকে বলবো আমরা একেবারে মানে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে, অনেকে আমরা ভুল করে পাস্ট ইনডিফিনিট দিয়ে ফেলি, কিন্তু এখানে হবে যে কাজটা আগে সংগঠিত হয়ে যাবে সেটাই বসবে প্রেজেন্ট, মানে সরি সেটাই বসবে ফিউচার পারফেক্ট, আর যে কাজটা পরে সংগঠিত হবে সেটাকে বলা হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল। তাহলে আমরা কি বুঝলাম, যে যেহেতু পারফেক্ট কাজ দুটো সংগঠিত হয়ে যাবে, ভবিষ্যৎকালে কোনো সময়ে কোনো একটি কাজ শুরু হয়ে শেষ হয়ে যাবে, অথবা অনেক সময় দুটো কাজও হয় একসাথে, দুটো কাজ শুরু হয়ে শেষ হয়ে যাবে। যে কাজটা আগে শেষ হবে
সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে শেষ হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ, মানে শ্যালের সাথেও হ্যাভ, উইলের সাথেও হ্যাভ, প্লাস V3 প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, মানে এরপরে যা থাকবে আমরা তাই বসিয়ে দিব। দেখুন এই যে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ থাকবে অথবা উইল হ্যাভ থাকবে, যদি একটা কাজ সংঘটিত হয় তখন তো আমাদের বাক্যটা এখানে শেষ হয়ে যাবে, কিন্তু যদি দুইটা কাজ হয় তাহলে কিন্তু এর পরের যে পার্টটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো কেমন হবে, আমি কিছু বাংলা লিখি, বাংলা এক্সাম্পল লিখি, তারপরে আমরা একসাথে ইংলিশ ট্রান্সলেশন করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। এখন দেখুন আমি লিখলাম নিপা আসার আগে আমি অঙ্কটি করে ফেলবো। দেখুন দুইটা কাজই ভবিষ্যতে হয়ে যাবে, যে নিপা আসার আগে আমি কাজটি করে ফেলবো। তাহলে আমরা আগে কি করব, আগে নিপা আসবে নাকি আমি কাজটি করে ফেলবো? আমি কাজটি করে ফেলবো, তাহলে যে কাজটি আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট। তো আমি অঙ্কটি করে ফেলবো, নিপা আসার আগে আমি অঙ্কটি করে ফেলবো, তাহলে আমি যে কাজটি আগে হয়ে যাবে সেটাই হবে পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো আমি অঙ্কটি করে ফেলবো, তাহলে আমি প্রথমে লিখবো সাবজেক্ট আই, আয়ের সাথে শ্যাল, আই শ্যাল হ্যাভ, সূত্র অনুযায়ী হ্যাভ, এরপর ভার্বের সাথে V3। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কিন্তু ভার্বের V3 ফর্ম হয়, সেই জন্য এখানে পারফেক্টে V3 হবে। তো এখানে অঙ্কটি করে ফেলবো, তাহলে করে ফেলা হচ্ছে যে ডু, তার ডু ডিড ডান, তাহলে ডান হবে, ডান। আই শ্যাল হ্যাভ ডান, কি করব, অঙ্কটি। আমরা জানি টি থাকলে দা হয় আর সাম মানে হলো অঙ্ক। আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম, আমি অঙ্কটি করে ফেলবো নিপা আসার আগে, আগে অর্থ হচ্ছে বিফোর, বিফোর আগে বা পূর্বে, নিপা আসার। তো আমরা জানি এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার মনে করে দেওয়ার জন্য আরেকবার বলছি যে হি, শি, ইট কোনো কিছুর নাম, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে এদের সাথে এরা যদি সাবজেক্ট হিসেবে আসে তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তো নিপা তো কোনো কিছুর নাম, তো কোনো কিছুর নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো কোনো কিছুর নাম হলে তাহলে আমি এখানে লিখব নিপা, আর নিপা হচ্ছে একটা প্রপার নাউন, এই জন্য বড় হাতের অক্ষর হবে। আর নিপা আশা, আশা ইংরেজি কি, কাম। তো কামের সাথে আমি জাস্ট একটা এক্স যোগ করে দেব, কারণ আমরা বলছি যে থার্ড পারসন সিঙ্গুলার যদি ভার্বে হয় তাহলে মানে সাবজেক্টে হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে এই যে আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম, আমি অঙ্কটি করে ফেলবো বিফোর নিপা কামস, নিপা আসার আগে। দেখুন এই অংশটুকু হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপর আরেকটি উদাহরণ, 2 দিনের মধ্যে সে কাজটি করে থাকবে, 2 দিনের মধ্যে সে কাজটি করে থাকবে। তাহলে এই এক্সাম্পলটা কেমন হবে, সে কাজটি করে থাকবে মানে কাজটি হয়ে যাবে কমপ্লিট। তো সাবজেক্ট হি, শ্যাল উইলের মধ্যে আমরা জানি আই এবং উই বাদে বাকি সকল ক্ষেত্রে উইল বসবে, তাহলে উইল হ্যাভ। এরপরে V3 কাজটি করে ফেলবে, তো আমরা জানি করে ফেলা হচ্ছে ফিনিশড, অথবা ডানও দিতে পারি, ফিনিশড, ফিনিশড কি, কাজটি, কাজটি কোনো কিছুর সাথে টি থাকলে দা হয়, আর কাজ হচ্ছে ওয়ার্ক। আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক মানে সে কাজটি করে ফেলবে 2 দিনের মধ্যে, উইদিন
2 days, উইদিন 2 days মানে 2 দিনের মধ্যে, উইদিন 2 days, 2 days কারণ 2 হচ্ছে দুইটা, এজন্য এখানে আমরা জানি অন বাদে আর 2 3 4 5 এরপরে যে শব্দ হয় সেখানে এস বাই এস যোগ হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। তাহলে হবে হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক উইদিন 2 days, 2 দিনের মধ্যে সে কাজটি করে ফেলবে। এখানে ভবিষ্যতে একটা কাজ মানে সংগঠিত হয়ে যাবে, সেই উদাহরণটা এটা। এরপরে তার আসার পূর্বে আমি কাজটি করে ফেলবো। দেখুন, তার আসার পূর্বে আমি কাজটি করে ফেলবো, সে আগে আসবে নাকি আমি আগে কাজটি করে ফেলবো? ভবিষ্যতে আমি একটি কাজ করে ফেলবো তার আসার আগে, তার মানে আমি কাজটি আগে করে ফেলবো। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী হবে। আমি কাজটি করে ফেলবো, আমি আই, শ্যাল উইল হ্যাভ এর মধ্যে শ্যাল হবে, আই শ্যাল হ্যাভ। কাজটি করে ফেলা আমি ফিনিশডও দিতে পারি, ডানও দিতে পারি। ডু মানে করা, ডিড মানে করেছিল, আর ডান মানে অলরেডি সম্পূর্ণ পারফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আই শ্যাল হ্যাভ ডান কাজটি, দ্য ওয়ার্ক। কখন? পূর্বে। তো আমরা জানি বিফোর মানে হচ্ছে পূর্বে। আমি একটু নিচে লিখছি, জায়গা ধরছে না। I shall have done the work before তার আসার, তা হি, তার আসার হি কাম মানে আসার। তো হি, এই যে এই পাশের টুকু কিন্তু, এইটুকু কিন্তু হবে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। আর আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, আর ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস এবং অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। তা হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়েছে। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই অংশটুকু কিন্তু ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট। আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন এই বাক্যগুলো সাধারণত বাংলা ভাষায় বেশি একটা ব্যবহার হয় না, আমরা অন্যভাবে প্রেজেন্ট মানে সিম্পল সেন্টেন্সের মাধ্যমে আমরা এই বাক্যগুলো ব্যবহার করে থাকি, কিন্তু যেহেতু আছে আমাদের তো শিখতে হবে। এটাকে যদি আমি ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক করতে চাই তাহলে আমি কি করব? এই শ্যালটা জাস্ট এই আগে চলে আসবে। Shall I have been done the sum before Nifa comes? লাস্টে কোশ্চেন মার্ক হবে। 2 দিনের মধ্যে সে কাজটি করে ফেলবে, এখানে জাস্ট এই উইলটা আগে চলে আসবে, লাস্টে কোশ্চেন মার্ক হয়ে যাবে। তার আসার পূর্বে আমি কাজটি করে ফেলবো, জাস্ট এই শ্যালটা আগে চলে আসবে সাবজেক্টের আগে, আর বাকি সব সেম থাকবে। আর যদি আমি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই শ্যাল এবং উইলের মাঝখানে একটা নট লাগিয়ে দিতে হবে, হ্যাভ কিন্তু ওই পাশে থাকবে। এরকম হবে যে আই শ্যাল নট, তারপরে হি উইল নট, এখানে হবে আই শ্যাল নট, আর বাকি সব সেম থাকবে। নেগেটিভ ইন্ট্রোগেটিভ যদি আমি করতে চাই শুধু আমি এই উইলটা আগে নিয়ে আসবো, আর নট হ্যাভ বাকি সবের জায়গায় থাকবে। উইল নটকে আমি নিয়ে আসবো না, শুধু উইলটাকে আমি নিয়ে আসবো। আশা করছি ফিউচার পারফেক্ট টেন্স খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা সর্বশেষ যে টেন্সের প্রকার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা সেটা শিখব। আমরা জানি, দেখুন ফিউচার মানে তো ভবিষ্যৎ, পারফেক্ট মানে কিন্তু এখানে V3 থাকবে। কন্টিনিউয়াস মানে মেইন ভার্বের সাথে আইএনজি হবে, আর ফিউচার সেহেতু কিন্তু এখানে শ্যাল উইল তো একটা থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কাকে বলে? এই যে টেন্সের প্রকারটা, এটা বাংলা মানে এর ব্যবহার নেই বললেই চলে, তবু আমরা শিখব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো একটি কাজ চলতে থাকবে,
কোনো কোনো সময় দুইটি কাজ চলতে থাকবে, একটি কাজ শেষ হওয়ার আগেই আরেকটা কাজ চলতে থাকবে। আমরা স্ট্রাকচার এবং কিছু এক্সাম্পলের মাধ্যমে আরো অনেক সহজভাবে বোঝার চেষ্টা করব। আমি আগে ফিউচার পারফেক্টের কি করব, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টটা বাদ দিয়ে দিলে কিন্তু এটা ফিউচার কন্টিনিউয়াসের মতো অর্থ হবে, যে কিন্তু এখানে একটা কন্ডিশন জড়ানো থাকবে, যে আমি যদি একটা কাজ হয় যে আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকব, আমি আগামী দিন 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকব, আমি আগামী বছর 15 দিন ধরে পরীক্ষায় অংশগ্রহণ করতে থাকব, পরীক্ষা দিতে থাকব, আমি আগামী সপ্তাহে সকাল থেকে রান্না করতে থাকবো। মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে, যদি দুইটা হয় তাহলে একটা শেষ হওয়ার আগে আর একটা কাজ চলতে থাকবে, যে কাজটা চলতে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আগে একটু স্ট্রাকচার লিখি। স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস, যেহেতু ফিউচার শ্যাল উইল তো থাকবে, শ্যাল উইল পারফেক্ট যেহেতু হ্যাভ থাকবে, শ্যাল উইল হ্যাভের পরে একটা জিনিস বেশি থাকবে, সে হলো বিন। বিনের পরে থাকবে মেইন ভার্ব, তার সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, বাকি অংশ। এখন দেখুন পারফেক্টে তো আমরা শিখেছিলাম শ্যাল উইল হ্যাভ, তারপরে ভার্বের V3, এখানেও যেহেতু ফিউচার আছে V3 হবে, কিন্তু কন্টিনিউয়াসে বলছে ভার্বের সাথে আইএনজিও হবে। এই বিনটা কিন্তু কোনো জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেনি, এই বিনটা কিন্তু একটা নিয়ম অনুসারে এসেছে। হ্যাবের পরে যেহেতু ভার্বের V3 ফর্ম বসে, কিন্তু আমাদের হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এই জন্য আমরা ওই যে বি ভার্বের আমরা জানি বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অজয়ের হচ্ছে পাস্ট ফর্ম, আর বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3। এই জন্য আমরা এখানে V3 বিন এনেছি, তারপরে আমরা কিন্তু এখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারছি, কারণ এই হ্যাবের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হতো না। তাহলে এই বিনটার মানে পরিচয়টা আসলে এভাবে, আমরা যদি বুঝে শিখি তাহলে কিন্তু আমরা ভুলবো না। আর একটা কথা আছে, বুঝে একটা প্রশ্নের মানে সমাধান করা, না বুঝে 1000টা করার সমান। মানে 1000টা করলে আপনি কোনোই লাভ পাবেন না, একটা যদি বুঝে করেন সেটাই ভালো হবে। এখন দেখুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের সব ধরনের কনফিউশন ক্লিয়ার করে নিই। তুমি 2 দিন ধরে ফুটবল খেলতে থাকবে, মানে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে কোন একটা সময়ের মধ্যে। আর যদি বলতাম তুমি ফুটবল খেলতে থাকবে, তখন ফিউচার কন্টিনিউয়াস হতো, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সময়, মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, মানে শেষ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে এরকম। তুমি 2 দিন ধরে ফুটবল খেলতে থাকবে, তাহলে তুমি ফুটবল খেলতে থাকবে, ইউ আমরা জানি আই এবং উই এর সাথে শ্যাল বসে, বাকি ক্ষেত্রে উইল বসে, তাহলে ইউ উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের V1 ফর্মের সাথে। তো তুমি 2 দিন ধরে ফুটবল খেলবে, এখানে ভার্ব কিন্তু খেলা, তো প্লে মানে খেলা, প্লেয়িং, ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং, ইউ উইল হ্যাভ প্লেয়িং, তুমি কি খেলবে, ফুটবল খেলবে, প্লেয়িং ফুটবল। তাহলে ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, তুমি ফুটবল খেলতে থাকবে 2 দিন ধরে, ফর কোন একটা সময় ধরে, তখন ফর বসে, ফর 2 days। অনেক সময় থাকে না সামনে বড় টুর্নামেন্ট হবে, প্র্যাকটিস করতে হয়, তখন কিন্তু আমরা এরকম 2 দিন ধরে 3 দিন ধরে প্র্যাকটিস করতে থাকি। তো এরকম হবে, ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, তুমি ফুটবল খেলতে থাকবে ফর 2 days, মানে 2 দিন ধরে, যদি একটা কাজ বোঝায়। এরপরে নিপা 10 দিন ধরে ইংরেজি পড়তে থাকবে,
তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো নিপা, নিপার সাথে বসবে উইল হ্যাভ, উইল হ্যাভ, নিপা উইল হ্যাভ, এই বিনটাও এখানে বসে যাবে, নিপা উইল হ্যাভ বিন। পড়তে থাকবে, পড়া ইংরেজি হচ্ছে রিড, রিডের সাথে আইএনজি হবে, কি পড়তে থাকবে? ইংলিশ, ইংলিশ। নিপা ইংলিশ পড়তে থাকবে কয়দিন ধরে? 2 দিন ধরে, কোনো একটা সময় ধরে হলে ফর হবে, ফর কয়দিন ধরে? 10 দিন ধরে, 10 days। যদি ভবিষ্যৎকালে কোনো একটি কাজ নির্দিষ্ট কোনো একটা সময় ধরে চলতে থাকে, সেক্ষেত্রে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে এবং অর্থ হবে এরকম অনেকটা শুনতে ফিউচার কন্টিনিউয়াসের মতো, কিন্তু একটা সময় জুড়ে দেওয়া থাকবে। এইবার যদি ফিউচারে 2টা কাজ চলতে থাকে, একটা শেষ হওয়ার আগ পর্যন্ত আর একটা কাজ চলতে থাকে, তাহলে যেটা চলতে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেটা চলতে থাক মানে এর পরে যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, ফিউচার ইনডিফিনিটও হতে পারে। যেমন আমরা এই উদাহরণটা দেখি, তারা আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে, তাহলে চলতে থাকবে কোনটা? তুমি পড়তে থাকবে তারা আসার আগ পর্যন্ত, তুমি পড়তে থাকবে এই কাজটা, একটা কাজ শেষ হওয়ার আগে আর একটা কাজ চলতে থাকবে আগ মুহূর্ত পর্যন্ত। তাহলে এই পার্টটুকু হবে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একটু শর্টকাটে লিখে দিলাম। তাহলে এইটুকু আমাকে আগে এই সূত্র অনুযায়ী করতে হবে। তুমি পড়তে থাকবে ইউ, ইউ মানে তুমি, এরপরে ইউ এর সাথে উইল হ্যাভ বিন বসবে, উইল হ্যাভ, উইল হ্যাভ বিন বসবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ভার্বের ভি অনের সাথে। তো পড়া হচ্ছে ভার্ব, তো পড়ার ইংরেজি রিড, রিডের সাথে আইএনজি হবে, তাহলে ইউ উইল হ্যাভ বিন রিডিং, তুমি পড়তে থাকবে তারা আসার আগ পর্যন্ত, আগ পর্যন্ত আগে বিফোর হবে, বিফোর তারা আসার, তারা ইংরেজি হচ্ছে দে, দে, দে মানে তারা, আসা হচ্ছে কাম। এখন এই যে পার্টটুকু, এই পার্টটুকু হবে প্রেজেন্ট ইনডেফিনিট, অথবা এটাকে আমরা ফিউচার ইনডেফিনিটও করতে পারবো, ইনডেফিনিটও করতে পারবো। তো প্রেজেন্ট ইনডেফিনিটে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সাথে অ্যাজ বা ইএস, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় অবজেক্ট, আর ফিউচার ইনডেফিনিটে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস যদি অন্য কিছু থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই যে দে, দে কিন্তু থার্ড পারসন কিন্তু প্লুরাল হওয়ার কারণে আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট ধরি তাহলে এখানে কামস হবে না, কাম হবে। কিন্তু আমি এখানে দে উইল কামও লিখতে পারবো, উইল কাম, মানে এটাকে আমি প্রেজেন্ট ইনডেফিনিটও করতে পারবো, ফিউচার ইনডেফিনিটও করতে পারবো। তাহলে ইউ উইল হ্যাভ বিন রিডিং বিফোর দে কাম, অথবা দে উইল কাম, তারা আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে। এখন আমরা যদি এইটাকে, এটা তো সাধারণত বাংলা ভাষায় ব্যবহার নেই, আপনিও মনে করে দেখবেন শেষ কবে আপনি এই ভাষায় কথা বলেছিলেন আপনার মনে পড়বে না, কিন্তু আমাদের এই অন্যগুলো যেহেতু আমরা শিখেছি, তো আমরা এটাও শিখবো। এইটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই, শুধু এই শ্যাল উইল এরা সাবজেক্টের আগে চলে আসবে, মানে এরকম হবে, এই শ্যালটা এই উইলটা সাবজেক্টের আগে চলে আসবে, লাস্টে কোশ্চেন মার্ক হয়ে যাবে, তাহলে আমাদের এটা ইন্ট্রোগেটিভ করা হয়ে যাবে। এই উইলটা আগে চলে আসবে, লাস্টে কোশ্চেন মার্ক হবে, ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। এই উইলটা আগে চলে আসবে, লাস্টে কোশ্চেন মার্ক হবে, ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। নেগেটিভ যদি করতে চাই তাহলে শ্যাল এবং উইলের মাঝখানে এখানে নট বসাই দেব, হ্যাভ বিন পরে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম এরপরে
যদি আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে চাই তাহলে শ্যাল উইলটা জাস্ট আগে চলে আসবে আর নটের জায়গায় থাকবে, বাকি সব কিছু ঠিক থাকবে। তাহলে এইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা গঠন করতে পারবো, অ্যাফার্মেটিভ করতে পারবো, নেগেটিভ করতে পারবো, ইন্ট্রোগেটিভ করতে পারবো, ইন্ট্রোগেটিভ নেগেটিভ করতে পারবো, সব কিছু করতে পারবো। আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। মনোযোগ সহকারে ক্লাসটি করলে আপনার এই ক্লাসটি আর পরবর্তীতে কখনো করা লাগবে না বলে আমি আশা করছি ইনশাল্লাহ। আমাদের ক্লাসটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।